হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে। চলে এলাম তোমাদের মাঝে হিসাব বিজ্ঞানের নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের ক্লাসে আমরা নতুন কিছু টপিক শেখার চেষ্টা করব। আজকে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের নবম লেকচার। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নবম লেকচারে। আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শেখার চেষ্টা করব সেটা হচ্ছে একতরফা দাখিলা, বেতন ও মজুরি এবং ব্যাংক সমন্বয় বিবরণী। ওকে, সো আমরা হচ্ছে একতরফা দাখিলা নিয়ে আমাদের আজকের ক্লাসের প্রথম দিকে কথা বলবো। তারপরে আমরা বেতন ও মজুরি থেকে, যেহেতু বিগত বছরগুলোতে একটু তুলনামূলকভাবে কম কোয়েশ্চেন এসেছে, সো আমরা খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে বেতন ও মজুরি নিয়ে কথা বলবো। এবং তারপরে আমরা আমাদের আজকের লেকচারের শেষের দিকে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক কভার করব, যেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। সো আমরা বলতে পারি আজকের ক্লাসে আমাদের যে পার্টিকুলার ইম্পর্টেন্ট যে টপিকটা হবে সেটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের দুইটা। এক নাম্বার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের একতরফা দাখিলা, এবং দ্বিতীয়ত আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে ডিল করব। যেহেতু বিগত বছরগুলোতে বেতন ও মজুরি নিয়ে তুলনামূলকভাবে কম কোয়েশ্চেন এসেছে, সো আমরা খুব অল্প সময়ের মধ্যেই বেতন ও মজুরি কভার করব এবং দেখার চেষ্টা করব বেতন ও মজুরি থেকে কী ধরনের বা কী রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। ওকে, তাহলে আমরা একতরফা দাখিলা থেকে যত প্রকার ম্যাথমেটিক্যাল থিওরিটিক্যাল জিনিসপত্র আসতে পারে সেই জিনিসগুলো খুব সহজে কভার করব। কিভাবে আমরা দেখার চেষ্টা করব অল্প সময়ে সেই প্রবলেমগুলোকে ক্র্যাক করে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অ্যান্সার দিতে পারছি। এবং একইভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী থেকে, যেহেতু অনেক নিউমেরিক্যাল বা নাম্বার নিয়ে ডিল করে ব্যাংক সমন্বয় বিবরণী, সো আমরা দেখার চেষ্টা করব ব্যাংক সমন্বয় বিবরণীর কঠিন কঠিন সমস্যাগুলো আমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে কভার করে ফেলতে পারি। ওকে, তাহলে আমরা আজকে যে পার্টিকুলার জিনিসগুলো কভার করার চেষ্টা করব আমাদের এই অ্যাকাউন্টিং লেকচার 9-এ, সেই জিনিসগুলো হচ্ছে আমরা প্রথমত একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে কথাবার্তা বলবো। এই একতরফা দাখিলা নিয়ে যখন আমরা কথা বলবো তখন মোস্টলি আমরা থিওরিটিক্যাল কথা বলবো, যে কেন একতরফা দাখিলা পদ্ধতি আমরা করছি এবং একতরফা দাখিলা পদ্ধতির মধ্যে আমরা কি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আর কেনই বা আমরা একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে কথা বলছি। সো আমরা এই প্রথম পার্টটাতে একতরফা দাখিলা পদ্ধতির থিওরিটিক্যাল জিনিসপত্র জানবো। তারপরে আমরা দেখার চেষ্টা করব একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি, এবং এখানে আমরা দেখার চেষ্টা করব একতরফা দাখিলা পদ্ধতির লাভ ক্ষতি হিসাব। মেইনলি আমরা দেখার চেষ্টা করব একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা কিভাবে লাভ ক্ষতি হিসাব করে থাকি। ওকে, যেহেতু আমাদের বিগত বছরগুলোতে একতরফা দাখিলা থেকে অনেক লাভ ক্ষতি হিসাব থেকে অনেক কোয়েশ্চেন এসেছে, সো আমরা এই পার্টটাতে একতরফা দাখিলার গাণিতিক সমস্যা পার্টটাতে আমরা কিন্তু একতরফা দাখিলার লাভ ক্ষতি হিসাব রিলেটেড যত প্রকার গাণিতিক সমস্যা আছে সবগুলো খুব সহজেই কভার করার চেষ্টা করব। তারপরে আমরা এখানে দেখার চেষ্টা করব যে কিছু কোয়েশ্চেন কিভাবে আমরা খুব সহজেই একতরফার নিউমেরিক্যাল বা নাম্বার নিয়ে ডিল করে একতরফা দাখিলা, সেই নাম্বারগুলোকে কিভাবে খুব সহজেই ক্র্যাক করে খুব অল্প সময়ের মধ্যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমরা সেগুলোর অ্যান্সার করতে পারি। তাহলে এই পার্টটাতে কিন্তু আমরা কোয়েশ্চেন সলভ করব। ওকে, কোয়েশ্চেন সলভ করব এবং কোয়েশ্চেনগুলো মোস্টলি নিউমেরিক হবে, মানে এখানে এই কোয়েশ্চেনগুলোতে নাম্বার থাকবে। মানে যেমন আমার কাছে জানতে চাইতে পারে উত্তোলনের পরিমাণ কত, বা কিভাবে আমি উত্তোলনের পরিমাণ বের করব। আমার কাছে জানতে চাইতে পারে কিভাবে সমাপনী মূলধন বের করব। সো এই ব্যাপারগুলো কিন্তু আমরা খুব সহজে ডিল করব। তার পরবর্তী আলোচনায় আমরা বেতন ও মজুরি নিয়ে কথা বলবো, যে বেতন ও মজুরি থেকে কি কি ধরনের কোয়েশ্চেন নতুন করে আসতে পারে। যেহেতু আমাদের ক্যালকুলেটর খুব ওইভাবে ব্যবহার করার কোনো চান্সেস নাই, সো আমরা দেখব যে কিভাবে আমরা খুব সহজে বেতন ও মজুরি থেকে কোয়েশ্চেনগুলোকে ক্যালকুলেটর ছাড়া, মানে মুখে মুখে বা রাফ করে আমরা কিভাবে সলভ করতে পারি। এবং ফাইনালি আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে কথা বলবো,
যে ব্যাংক সমন্বয় বিবরণী রিলেটেড যত প্রকার কথাবার্তা আছে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে বিগত বছরগুলোতে যেই ধরনের প্রবলেমের সম্মুখীন আমরা হয়েছি সবগুলো প্রবলেম কিভাবে খুব অল্প সময়ে সলভ করে আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারি সেই ব্যাপারগুলো আমরা এই পার্টটাতে দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনা শুরু করছি। বরাবরের মতোই আমি তোমাদের সাথে থাকবো মোহাম্মদ আজিজুর রহমান সজল, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনায় প্রথমেই কিন্তু আমরা বলেছিলাম যে একতরফা দাখিলা নিয়ে আমরা থিওরিটিক্যাল কথাবার্তা বলবো, যে একতরফা দাখিলা কেন একতরফা দাখিলা বলা হচ্ছে বা একতরফা দাখিলা কিভাবে কাজ করে, কেন আমরা কখন কোন পদ্ধতিতে একতরফা দাখিলা সংরক্ষণ করি এবং একতরফা দাখিলা পদ্ধতি আর দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে পার্থক্যটা কোথায়। প্রথমেই আমরা যে পয়েন্টটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে হিসাব রক্ষণের যে ব্যবস্থায় দুতরফা দাখিলা পদ্ধতি সম্পূর্ণভাবে অনুসরণ করা হয় না তাই হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। তার মানে আমরা বলা হচ্ছে যে দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু আমরা সবসময় সংরক্ষণ করতে পারি না, দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু সবসময় রাখা যায় না। ফর এক্সাম্পল, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ে যদি আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করি তাহলে ওই ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যয় কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। ফর এক্সাম্পল, আমরা ধরে নেই যে একটা এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটা হচ্ছে ছোট্ট একটা চায়ের স্টল। যদি সেই ছোট্ট একটা চায়ের স্টলে আমি দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখি তাহলে কিন্তু ওই হিসাব রাখাটা তার জন্য একটু ব্যয়বহুল হয়ে গেল। তার মানে আমি যদি এরকমভাবে হিসাব রাখি যে বলা হচ্ছে সে সারাদিনে 10 কাপ চা বিক্রি করলো, তাহলে 10 কাপ চা বিক্রি করলো, আমরা যদি দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখি তাহলে কিন্তু তাকে 1 2 3 4 এরকম করে তাকে 10 বার পর্যন্ত হিসাব রাখতে হবে বা 10টা লেনদেনের 10 বার এন্ট্রি দিতে হবে। কিন্তু সে একটা অসম্পূর্ণ পদ্ধতি বা একতরফা দাখিলা পদ্ধতি ফলো করতেছে। দ্যাট ইজ ওয়াই সে কিন্তু খুব সহজেই সারাদিন শেষে বলতেছে 10 কাপ চা বিক্রি করেছি 5 টাকা করে, টোটাল বিক্রি হয়েছে 50 টাকা। সে কিন্তু একটা অসম্পূর্ণ পদ্ধতিতে হিসাব রাখলো, বাট তার কাজ কিন্তু হয়ে গেল। সে যদি দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব রাখতো, প্রতিবার একটা করে জাবেদা এন্ট্রি দিত এবং তার থেকে খতিয়ান দিত, তার থেকে রেওয়ামিল প্রস্তুত করত, তাহলে কিন্তু তার জন্য হিসাব রাখাটা একটু ব্যয়বহুল হয়ে গেল, তার কিন্তু খাতায় বেশি পরিমাণ জায়গা দরকার হইল এবং তাকে কিন্তু খুব বেশি সময় এই হিসাব করার কাজে ব্যয় করতে হলো। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে যে সকল ক্ষেত্রে এই দুতরফা দাখিলা পদ্ধতি ব্যয়বহুল বা সম্পূর্ণ ফলো করা সম্ভব হচ্ছে না, সেই সকল ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করে বা অসম্পূর্ণ একটা পদ্ধতি ব্যবহার করে রেজাল্ট পেয়ে যেতে পারি। এখানে আমাদের দ্বিতীয় যে ইস্যুটা বলা হয়েছে একতরফা দাখিলা নিয়ে, সেটা হচ্ছে লেনদেনের একটি পক্ষ ডেবিট এবং অন্য পক্ষটি ক্রেডিট করে লিপিবদ্ধ করার বিষয়টি বাদ দেওয়া হয়েছে। ঠিক এই কাজটাই করেছি। আমরা একটা চা যদি বিক্রি করতাম তাহলে কিন্তু একবার আমরা জাবেদা দিতাম এরকমভাবে যে নগদে চা বিক্রি করেছি, নগদান হচ্ছে আমার ডেবিট 5 টাকা এবং বিক্রয় করেছি, এর জন্য আমরা দিচ্ছি জাবেদা বিক্রয় ক্রেডিট 5 টাকা। তাহলে বারবার যদি এরকম জাবেদা দাখিলা দিই তাহলে ছোট্ট একটা চায়ের স্টলের জন্য কিন্তু জাবেদা দিতে দিতে আমি শেষ হয়ে যাব। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি যখন আমি এইসব ছোট্ট বা এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ফলো করব তখন কিন্তু আমাকে বারবার একটা হিসাবকে ডেবিট এবং একটা হিসাবকে ক্রেডিট করার দরকার হচ্ছে না। আমি কিন্তু দিন শেষে একবার এই হিসাব বের করে ফেলছি যে আমার বিক্রি হয়েছে 50 টাকা। তাহলে এই একতরফা দাখিলা পদ্ধতিতে কিন্তু আমাকে লেনদেনের একটি পক্ষ ডেবিট এবং অন্য পক্ষটি ক্রেডিট করে লিপিবদ্ধ করার কোনো ইস্যুস থাকছে না। যেহেতু একটা হিসাব ডেবিট করা হচ্ছে না এবং আরেকটা হিসাব ক্রেডিট করা হচ্ছে না, সেহেতু কিন্তু ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা যে রেওয়ামিল প্রস্তুত করে গাণিতিক শুদ্ধতা যাচাই করি সেই জিনিসটাও এখানে থাকছে না। তার মানে যেখানে আমি ডেবিট ক্রেডিটের হিসাবই রাখছি না বা ডেবিট বা ক্রেডিটের
কথাই বলছি না, সেখানে ডেবিট ক্রেডিটের মাধ্যমে রেওয়া মিল প্রস্তুত করে কিন্তু গাণিতিক শুদ্ধতা যাচাই করার কোনো প্রশ্নই আসছে না। তাহলে আমরা কিন্তু এইখানটাতে রেওয়া মিল প্রস্তুত করতে পারছি না, যেহেতু একতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট এবং ক্রেডিটের হিসাব রাখা হয় না, সেজন্য আমরা এখানে রেওয়া মিলও প্রস্তুত করতে পারি না এবং গাণিতিক শুদ্ধতা যাচাইও করতে পারি না। এবং আমরা কিন্তু আরও একটা জিনিস যেটা করে থাকি সেটা হচ্ছে নামিক হিসাব রাখা হয় না, তাই হিসাবকাল শেষে সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিয়ে লাভ নির্ণয় করা হয়। আমরা সবাই যারা ইন্টারমিডিয়েটে একতরফা করে এসেছি সবাই, সো একতরফা করতে গিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের একতরফায় লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করার জন্য যে দুইটা পাশ থাকে, একটা হচ্ছে ক্রেডিট আর একটা হচ্ছে ডেবিট। ওকে, এই পাশটাতে কিন্তু আমরা সমাপনী মূলধন লিখে ফেলি। ওকে, লাভ ক্ষতি হিসাব বের করার জন্য আমরা মূলধন ব্যবহার করে থাকি এবং আমরা কিন্তু এই পাশটাতে প্রারম্ভিক মূলধন ব্যবহার করে থাকি। ওকে, তার মানে আমরা বলছি যে যেহেতু একতরফা দাখিলার মধ্যে আয় ব্যয় রিলেটেড কোনো কিছু দেয়া নাই, এজন্য আমরা সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধন এই দুইটা জিনিস ব্যবহার করে কিন্তু আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করে থাকি। এখন আমরা একতরফা দাখিলার গাণিতিক প্রবলেমগুলোতে চলে যাব। আমরা দেখার চেষ্টা করব একতরফা থেকে আমরা কিভাবে গাণিতিকভাবে প্রবলেম সলভ করতে পারি। সো আমরা যখন একতরফা দাখিলার গাণিতিক সমস্যা সলভ করতে যাব, তখন কিন্তু আমরা প্রথমেই আমাদের আজকের শিডিউলে বলেছিলাম যে আমরা লাভ ক্ষতি হিসাব নিয়ে মোস্টলি কথাবার্তা বলবো। তাহলে লাভ ক্ষতি হিসাব নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, তাহলে আমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা একতরফা দাখিলায় লাভ ক্ষতি হিসাব করে থাকি আমরা সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধনের সাহায্যে। তাহলে আমরা প্রথমেই জানবো কিভাবে মূলধন বের করতে হয়। মূলধন বের করার জন্য আমাদের আগে হিসাব সমীকরণটার কথা মনে করতে হবে। আমরা কিন্তু হিসাব সমীকরণে জেনেছিলাম যে হিসাব সমীকরণ হচ্ছে সম্পত্তি সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব বা মূলধন। তাহলে এই মালিকানা সত্ত্ব যেহেতু একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি যে মূলধন সমান সমান সম্পত্তি মাইনাস দায়। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় সেই প্রারম্ভিক মূলধন সমান সমান কি হবে, তখন কিন্তু আমি খুব সহজেই বলে দিতে পারছি যে প্রারম্ভিক মূলধন সমান সমান হবে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আবার যদি আমাকে কোশ্চেন করা হয় যে সমাপনী মূলধন সমান সমান, তাহলে কি হবে? আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারছি সমাপনী মূলধন সমান সমান সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। তাহলে এখান থেকে আমরা কিন্তু দুইটা জিনিস শিখে গেলাম। আমাদের যদি প্রশ্ন করা হয় প্রারম্ভিক মূলধন সমান সমান কি, তখন আমরা বলবো প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। মানে বছরের শুরুতে কিছু সম্পদ থাকবে, বছরের শুরুতে কিছু দায় থাকবে। সেই বছরের শুরুর সম্পত্তি থেকে বছরের শুরুর দায়কে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। তারপরে যদি আমাদের কোয়েশ্চেন করা হয় বছরের শেষে কিছু সম্পদ দেওয়া আছে এবং বছরের শেষে কিছু দায় দেওয়া আছে, বছরের শেষের সম্পদ থেকে বছর শেষের দায়কে যদি বাদ দিয়ে দিই, আমরা কিন্তু সমাপনী মূলধন পেয়ে যাচ্ছি। যখন আমরা খুব সহজেই ক্যালকুলেট করা শিখে যাব যে কিভাবে, বা আমরা জেনে যাব যে কিভাবে আমার প্রারম্ভিক মূলধন বের হবে এবং কিভাবে আমার সমাপনী মূলধন বের হবে, তখন কিন্তু আমরা লাভ ক্ষতি হিসাব করতে পারি। ওকে, আমরা যারা করে এসেছি লাভ ক্ষতি হিসাব, তারা জানি যে একতরফা দাখিলা লাভ ক্ষতি হিসাবে ক্রেডিট পাশে কিন্তু আমরা লিখে থাকি সমাপনী মূলধন। ওকে, সমাপনী মূলধন ধরে নিলাম আমার সমাপনী মূলধন হচ্ছে 40,000 টাকা। এখন এইখানটাতে আরও থাকে কি উত্তোলন থাকে। ধরে নিলাম এখানে উত্তোলন হচ্ছে 10,000 টাকা। তারপরে এখানে উত্তোলনের সুদ থাকতে পারে, তারপরে এখানে থাকে পণ্য উত্তোলন,
আরও কিছু জিনিসপত্র থাকে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অ্যান্সার করার জন্য আমাদের এত কিছু ইনফরমেশনের দরকার হবে না। ঠিক আছে, তাহলে আমাদের যে জিনিসগুলো দরকার হবে সেই জিনিসগুলোই আমরা এখানে লিখে ফেলব। তাহলে এইখানটাতে আমাদের দরকার হচ্ছে সমাপনী মূলধন এবং উত্তোলন। আমরা জানি আরও অনেক কিছু এখানে আমরা বসাতে পারি, কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য বিগত বছরগুলোতে এই দুইটা ইনফরমেশন আমাদের হলেই হয়ে গেছে। একটা হচ্ছে সমাপনী মূলধন আর একটা হচ্ছে উত্তোলন। তার মানে আমরা লাভ ক্ষতি হিসাব যখন করতে যাব তখন ক্রেডিট পাশে আমরা সমাপনী মূলধন রাখব এবং ডেবিট পাশে উত্তোলন রাখার চেষ্টা করব। এবার আমরা ক্রেডিট পাশে কিন্তু সমাপনী মূলধন আর উত্তোলন রাখার চেষ্টা করব। এবার আমরা ডেবিট পাশে কি কি আসবে সেগুলো নিয়ে কথা বলবো। ডেবিট পাশে কিন্তু প্রথমেই আমরা যে জিনিসটা আনতে পারি সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। ওকে, প্রারম্ভিক মূলধন ধরে নেই এখানে 10,000 টাকা। তারপরে এখানে প্লাস করে দিব, আমরা বলবো অতিরিক্ত মূলধন ধরে নেই আমরা এখানে আরো 20,000 টাকা। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমার লাভ ক্ষতি হিসাবের ডান পাশের যোগফল হইছে 50,000 টাকা। মোট আমার হয়েছে 50,000 টাকা। তাহলে এই পাশে নিট লাভ কত টাকা হবে? আমরা বলবো নিট লাভ হয়েছে 20,000 টাকা। ওকে, তাহলে আমরা এই পাশেও যোগফল পেয়ে যাচ্ছি 50,000 টাকা। তার মানে এইটাই কিন্তু আমার একতরফা দাখিলার লাভ ক্ষতি হিসাব হয়ে গেল। তাহলে এই আমরা যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া, আপনাদের মনে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে যে ভাইয়া এই একতরফা দাখিলার লাভ ক্ষতি হিসাবে কি এই 5টা এলিমেন্টই আসবে? আমরা আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন আমরা একতরফা থেকে ম্যাথমেটিক্যাল ইস্যুগুলো অ্যান্সার করতে যাব তাহলে মোটামুটি এই 5টা এলিমেন্টস হলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। একটা হচ্ছে সমাপনী মূলধন, 2 নাম্বার এলিমেন্টস হচ্ছে আমাদের উত্তোলন, 3 নাম্বার হচ্ছে প্রারম্ভিক মূলধন, 4 নাম্বার হচ্ছে অতিরিক্ত মূলধন এবং 5 নাম্বার হচ্ছে নিট লাভ। ওকে, তাহলে এই ইস্যুগুলো কিন্তু মানে যদি আমার কোয়েশ্চেনে দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের লাভ ক্ষতি হিসাব করতে কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা একটা জিনিস সবাই দেখতে পাচ্ছি যে এইখানটাতে লাভ ক্ষতি হিসাবের এই জায়গাটাতে মোট যোগফল 50,000 টাকা, এইখানেও মোট যোগফল হচ্ছে 50,000 টাকা। যদি আমার এখানে নেট লাভ দেওয়া না থাকে তখন আমি কি করি? তখন কিন্তু আমি এই ডান পাশের মানে ক্রেডিট পাশের সমাপনী মূলধন আর উত্তোলন যোগ করে দেই। এখানে যোগফল আসছে 50,000 টাকা, এই বাম পাশেও যোগফল আসার কথা 50,000 টাকা, কিন্তু বাম পাশে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন যোগ করলে আসে 30,000 টাকা। তাহলে নেট লাভ কত টাকা হবে আমরা খুব সহজেই বলে দিতে পারছি, 2 লক্ষ টাকা। তার মানে কিন্তু নেট লাভ বের করার জন্য একটা সূত্র মোটামুটি হয়ে যায় এরকম যে নেট লাভ সমান সমান সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন। দেখেন এই সমাপনী মূলধন আর উত্তোলন যোগ করার ফলে যোগফল আসতেছে 50,000। এই 50,000 টাকা থেকে যদি আমি এই নেট লাভ ছাড়া বাকি দুইটা বিয়োগ করে দেই 10,000 টাকা এবং 20,000 টাকা, তাহলে কিন্তু 30,000 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে কিন্তু খুব সহজেই 50,000 থেকে 30,000 বাদ দেওয়ার ফলে আমার নেট লাভ চলে আসতেছে। তার মানে আরও সহজভাবে যদি আমি কনক্লুড করতে চাই তাহলে কিন্তু এইভাবে বলতে পারি যে নেট লাভ যদি বের করতে বলে তাহলে তার বিপরীত পাশের মানে ক্রেডিট পাশের দুইটাকে যোগ করব, তার সেম পাশের উপরের দুইটাকে বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু নেট লাভ বের হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমি উত্তোলন বের করতে চাই তাহলে কিন্তু আমি বাম পাশের মানে বিপরীত পাশে উত্তোলনের বিপরীত পাশের সবগুলোকে যোগ করব, যোগ করে যোগফল আসতেছে 50,000 টাকা। এই 50,000 টাকা থেকে যদি আমি আমার সেম পাশের সমাপনী মূলধনটাকে বাদ দিয়ে দিই মানে 40,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার উত্তোলনের পরিমাণ চলে আসতেছে 10,000 টাকা। তার মানে আমরা খুব সহজেই কিন্তু
ব্যাপারটাকে কনক্লুড করতে পারি যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এলিমেন্ট দেওয়া আছে। যদি এর মধ্যে পাঁচটা এলিমেন্টের মধ্যে চারটা এলিমেন্ট আমাদের কাছে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা 5 নাম্বার এলিমেন্ট খুব সহজেই বের করে ফেলতে পারি। তাহলে এই ধরনের ইস্যুসগুলা যদি আমাদের সামনে আসে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এগুলো নিয়ে ডিল করতে পারবো। আমরা একটা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এইখানটাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের লাভ ক্ষতি হিসাব করে দেওয়া আছে। এখানটাতে লাভ ক্ষতি হিসাব, লাভ ক্ষতি হিসাব। ওকে, আমরা লাভ ক্ষতি হিসাবে দেখতে পাচ্ছি যে লাভ ক্ষতি হিসেবের ক্রেডিট পাশে আমরা সমাপনী মূলধন বসাচ্ছি এবং এইখানটাতে উত্তোলন বসাচ্ছি। আমরা আরও কিছু এলিমেন্ট আছে কিন্তু এগুলা নর্মালি অ্যাডমিশন টেস্টে আসে না, সো এই জন্য আমরা বাকি এলিমেন্টগুলো আমরা লিখলাম না। তাহলে এইখানে এই দুইটা জিনিস দেওয়া আছে, তারপরে বলে দেওয়া আছে প্রারম্ভিক মূলধন কত টাকা দেওয়া আছে, অতিরিক্ত মূলধন কত টাকা দেওয়া আছে এবং আমাদেরকে বের করতে বলা হয়েছে নেট লাভ কত টাকা। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারছি যে এখানে এলিমেন্ট হচ্ছে সমাপনী মূলধন একটা এলিমেন্ট, উত্তোলন দুইটা এলিমেন্ট, প্রারম্ভিক মূলধন হচ্ছে 3 নাম্বার এলিমেন্ট, অতিরিক্ত মূলধন 4 নাম্বার এলিমেন্ট এবং নেট লাভ হচ্ছে 5 নাম্বার এলিমেন্ট। তাহলে এই নেট লাভ যদি আমার জানা না থাকে তাহলে আমরা কিভাবে বের করব? আমরা নেট লাভ যদি বের করতে বলে তাহলে তার বিপরীত পাশ মানে ক্রেডিট পাশের দুটোকে আমরা যোগ করে দিব। যোগ করলে আসতেছে 12,000 টাকা, 10,000 আর 2,000 হচ্ছে 12,000 টাকা। তাহলে এই 12,000 টাকা থেকে এই নেট লাভের সেম পাশের যে দুইটা আছে সেই দুইটাকে আমরা বিয়োগ করে দিতে পারি। একটা হচ্ছে 6,000 টাকা আর হচ্ছে 3,000 টাকা। 6 আর 3 যদি 9,000 টাকা হয় তাহলে 12,000 টাকা হইতে আর কত টাকা লাগে, তখন আমরা বলবো নেট লাভ 3,000 টাকা হওয়া লাগে। তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। তারপরের কোশ্চেন একটা ডিফারেন্ট জিনিস কোশ্চেন দেওয়া আছে। যদি আমাদের কোশ্চেন করা হইতো উত্তোলন কত টাকা, সেই উত্তোলন কত টাকা আমরা জানি না, তাহলে উত্তোলন কিভাবে আমরা বের করতাম? ওকে, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তোলন যদি আমাকে বের করতে বলে, বাকি সব ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে তার বিপরীত পাশের সবগুলোকে আমরা যোগ করব। প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নেট লাভ, তাহলে যোগ করলে হয় 28,000 টাকা। সেই 28,000 টাকা থেকে আমরা সমাপনী মূলধন মানে এই উত্তোলনের সেম পাশেরটাকে বিয়োগ করে দিব। তাহলে 25,000 টাকা যদি বাদ দিয়ে দেই, বিশ্বাস করেন 28,000 থেকে 25,000 টাকা বাদ দিলে অ্যান্সার আসবে 3,000 টাকা। ওকে ফাইন, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করে ফেলতে পারি। পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব যে এখানটাতে আমাদের প্রারম্ভিক মূলধন ধরে নিচ্ছি, প্রারম্ভিক মূলধনের পরিমাণটা দেওয়া নাই, আমরা প্রারম্ভিক মূলধন কিভাবে বের করব? আমরা যেটা বলেছিলাম যে প্রারম্ভিক মূলধন যদি বের করতে বলে তাহলে তার বিপরীত পাশের দুইটাকে যোগ করে দিব। 10,000 2,000 হচ্ছে 12,000, আমরা এই ডান পাশের যোগফল পাচ্ছি হচ্ছে 12,000 টাকা। যদি আমরা ডান পাশের যোগফল 12,000 টাকা পাই তাহলে আমরা কি করব, এই বিপরীত পাশের দুটোকে যোগ করে আমরা কিন্তু প্রারম্ভিক মূলধনের সেম পাশের যে দুইটা ইনফরমেশন দেওয়া আছে সেই দুইটাকে বিয়োগ করে দেব। তাহলে এখানে হয়েছে 12,000 টাকা, এখান থেকে বিয়োগ করতেছি 3,000 এবং 3,000 6,000। তাহলে 12,000 টাকা থেকে যদি 3,000 3,000 6,000 বিয়োগ করি তাহলে রয়ে যায় 6,000 টাকা। আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের ইস্যুসগুলা সলভ করে ফেলতে পারি। আমরা যদি ফর এক্সাম্পল এখানে আরও একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরলাম সমাপনী মূলধন দেওয়া নাই, তাহলে সমাপনী মূলধন আমরা কিভাবে বের করব বা বের করার চেষ্টা করব? তাহলে আমরা বলছি যে জিনিসটা আমরা বের করব সমাপনী মূলধন, তার বিপরীত পাশটা সবগুলা যোগ করব, 6,000 3,000 3,000, তাহলে টোটাল যোগফল হচ্ছে 12,000 টাকা। তাহলে 12,000 টাকা যদি টোটাল যোগফল হয়ে থাকে তাহলে 12,000 টাকা থেকে আমরা যে জিনিসটা বের করব তার সেম পাশেরটাকে বিয়োগ করে দিব, তার মানে 2,000 টাকা বিয়োগ করে দিব। তাহলে 12,000 থেকে 2,000 যদি বিয়োগ করে দিই আমরা খুব সহজেই কিন্তু বলে ফেলতে পারছি যে সমাপনী মূলধনের পরিমাণ হচ্ছে 10,000 টাকা।
তাহলে ব্যাপারটা কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে গেল। তাহলে এই ধরনের প্রবলেম, এই ধরনের লাভ ক্ষতি হিসাবের এই লাভ ক্ষতি হিসাবের ছকটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সূত্র মুখস্থ করতে হচ্ছে না। যেমন সমাপনী মূলধন বের করার সূত্রটা কি হবে? সমাপনী মূলধন বের করার সূত্রটা এরকম হওয়ার কথা ছিল যে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট লাভ মাইনাস উত্তোলন। তাহলে আমাদের কষ্ট করে কিন্তু এত বড় একটা সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা কিন্তু খুব সহজেই এই ছকটা যদি মাথায় রাখতে পারি এবং এই 5টা এলিমেন্ট যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার বের করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, এখানে কিন্তু বলা হচ্ছে যদি উত্তোলন বের করতে হয়, তাহলে কিন্তু উত্তোলনের সূত্র হওয়া ছিল এরকম যে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নেট লাভ মাইনাস সমাপনী মূলধন। তাহলে এটা হচ্ছে উত্তোলনের সূত্র। তাহলে আমাদের কিন্তু কষ্ট করে আর উত্তোলনের সূত্র বা এত বড় একটা জিনিস মনে রাখতে হচ্ছে না। আবার যদি আমরা বলি প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে বিপরীত পাশের দুইটাকে যোগ করে সেম পাশেরগুলোকে বিয়োগ করে দেওয়া। তাহলে প্রারম্ভিক মূলধন বের করার সূত্র কিন্তু এরকম হয়ে যাচ্ছে যে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস অতিরিক্ত মূলধন মাইনাস নেট লাভ। তাহলে কিন্তু কষ্ট করে আমাকে এত বড় একটা সূত্র মুখস্থ করতে হচ্ছে না। যদি আমাদের প্রশ্ন করা হয় অতিরিক্ত মূলধনের সূত্র কি, তাহলে আমরা কিন্তু সেম কথা বলতেছি যে বিপরীত পাশের দুইটাকে যোগ করব, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস নেট লাভ। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারছি। আমরা যদি কিছু কোয়েশ্চেন দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এখানে কিছু কোয়েশ্চেনও আমরা দেখে ফেলতে পারি। আমরা এখানে দেখছি একটা কোয়েশ্চেন। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে হিসাব বিজ্ঞানে যখন আমরা কোয়েশ্চেনগুলোকে সলভ করতে যাব, তখন কিন্তু প্রথমেই আমরা কোয়েশ্চেনের শেষে যেয়ে পড়বো যে অ্যাকচুয়ালি আমার কাছে কি জানতে চেয়েছে, তারপরে আমি আমার কোয়েশ্চেনটাকে পুরোটাকে পড়ার চেষ্টা করব। এখানে কিন্তু শেষে আমরা দেখতে পাচ্ছি বলে দেওয়া আছে উক্ত সময়ে মালিকের উত্তোলনের পরিমাণ কত টাকায়। ওকে, তাহলে এখানে কিন্তু উত্তোলনের পরিমাণ কত বের করতে বলবে। যেহেতু উত্তোলনের পরিমাণ বের করতে বলবে, আমরা দেখব যে বাকি ইনফরমেশন, আমরা বলেছিলাম 5টা ইনফরমেশন, তাহলে 5টা ইনফরমেশনের মধ্যে যদি 4টা ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই উত্তোলনের পরিমাণ বের করে ফেলতে পারবো। আমি এখানে মুছে দিচ্ছি যে উত্তোলনের পরিমাণ কত ছিল, আমরা এটা বের করব অঙ্ক করে। ওকে, তাহলে এইখানে আমার বছরের শুরুতে প্রারম্ভিক মূলধন ছিল 3,30,000 টাকা। আমি এই 3,30,000 টাকাকে কিন্তু খুব টেনে এনে প্রারম্ভিক মূলধনের ঘরে বসায় দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার 3,30,000 টাকা। তাহলে এই যে 3,30,000 টাকা আমি লিখে ফেললাম, একটা ইনফরমেশন হয়ে গেল। বছর শেষে মূলধনের পরিমাণ আছে 4,50,000 টাকা। আমি কিন্তু সমাপনী মূলধনের ঘরে 4,50,000 টাকা লিখে দিচ্ছি। দুইটা ইনফরমেশন হয়ে গেল, আমাকে আরও দুইটা ইনফরমেশন দাঁড় করাইতে হবে। এখানে বলে দেওয়া আছে উক্তকালে মালিকের ব্যয় হচ্ছে 1,05,000 টাকা। তার মানে হচ্ছে মালিকের ব্যয় বা অতিরিক্ত মূলধন হচ্ছে 1,05,000 টাকা। তাহলে কিন্তু এইখানে 3টা ইনফরমেশন হয়ে গেল, কিন্তু এইখানে সরাসরি নিট লাভের কথা বলে দেওয়া নাই। নিট লাভের কথা বলে দেওয়া নাই, বাট এখানে বলে দেওয়া আছে যে মোট আয়। ওকে, আমরা লিখছি মোট আয় দিয়ে দেওয়া আছে 95,000 টাকা। এই যে এখানে কিন্তু মোট আয় দিয়ে দেওয়া আছে 95,000 টাকা। ওকে, তাহলে এই 95,000 টাকা আমি এখানে লিখছি। এখন এখানে আরও একটা ইনফরমেশন দেওয়া আছে মোট খরচ। মোট খরচ দেওয়া আছে 60,000 টাকা। তাহলে এই 95,000 টাকা থেকে মোট খরচ যদি 60,000 বাদ দেই, বের হয়ে যাবে কিন্তু আমার নিট লাভ। ওকে, তাহলে নিট লাভ বের হয়ে যাচ্ছে 35,000 টাকা। এইবার কিন্তু এই নিট লাভ আমি এখানে এনে বসায় দিচ্ছি। তাহলে যেহেতু আমার 4টা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, আমরা কিন্তু খুব সহজেই উত্তোলন বের করে ফেলতে পারি। প্রথমে আমরা বাম পাশের এই 3টা জিনিস যোগ করে দিচ্ছি।
3,30,000, 1,05,000 এবং হচ্ছে নিট লাভ হচ্ছে 35,000। তাহলে কিন্তু টোটাল যোগফল আসতেছে 4,70,000। এটা থেকে যদি সমাপনী মূলধন বাদ দিয়ে দিই 4,50,000, আমরা কিন্তু খুব সহজেই বলে ফেলছি আমার উত্তোলনের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। তাহলে এখানে কিন্তু আমাদের 20,000 টাকার অপশন হচ্ছে অপশন সি। তাহলে আমাদের অ্যান্সার হবে অ্যান্সার সি। তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারি যদি আমাদের মাথার মধ্যে বা আমাদের মনে একতরফা দাখিলার এই লাভ ক্ষতি হিসাবের ছকটা থেকে থাকে। তাহলে আমরা যদি আরও প্রবলেম সলভ করতে যাই তাহলে আমরা দেখব যে এইখানটাতে অ্যাকচুয়ালি কি জানতে চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে উক্ত বছরের লাভ বা ক্ষতি কত হয়েছে। তাহলে যখনই আমার কাছে জানতে চাইবে উক্ত বছরের লাভ বা ক্ষতি কত হয়েছে, তখন কিন্তু আমরা বের করতে বলবে আইদার ধরে নিলাম আমরা এখানে লাভ বা ক্ষতির পরিমাণ জানি না, ওকে। তাহলে যদি আমরা না জেনে থাকি সেই ক্ষতির পরিমাণ বের করব বা লাভের পরিমাণ বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার বছরের শুরুর মূলধন দেওয়া আছে 2,20,000 টাকা। বছরের শুরুর মূলধন দেওয়া আছে 2,20,000। এটা আমরা ধরে টেনে এখানে ট্রান্সপ্ল্যান্ট করে দিচ্ছি যে আমাদের প্রারম্ভিক মূলধন আছে 2,20,000 টাকা। তারপরে কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে আমার কোয়েশ্চেনের মধ্যে সমাপনী মূলধন হচ্ছে 1,40,000 টাকা। এইটাকেও কিন্তু আমরা এখানে এনে ট্রান্সপ্ল্যান্ট করে দিচ্ছি, ওকে। সো আমরা এখানে ধরে এনে বসাই দিচ্ছি যে আমার সমাপনী মূলধন 1,40,000 টাকা। অতিরিক্ত মূলধন আনা হয়েছে 30,000 টাকা, ওকে। আমরা অতিরিক্ত মূলধন বসাচ্ছি 30,000 টাকা, এখানে বসাই দিচ্ছি। আবার বলা হয়েছে উত্তোলন হচ্ছে 15,000 টাকা। তাহলে এই উত্তোলনের পরিমাণটাও কিন্তু আমরা উত্তোলনের পরিমাণটাও কিন্তু আমরা এখানে এনে বসায় দিচ্ছি, ওকে। তাহলে আমরা সব ইনফরমেশন বসায় দিছি। এখন আমার নেট লাভ বা নেট ক্ষতি কিন্তু বের হয়ে যাচ্ছে খুব সহজেই। তাহলে কিভাবে বের হয়ে যাচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশের যোগফল হচ্ছে 2,50,000 টাকা এবং সমাপনী মূলধন আর উত্তোলনের যোগফল যদি আমরা করি তাহলে 1,55,000 টাকা, ওকে। তাহলে যেহেতু আমরা বলছি যে 1,55,000 টাকা, তার মানে বাম পাশের যোগফল বেশি হয়েছে, প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন বেশি হয়েছে, এজন্য এখানে নিট ক্ষতি হয়ে গেল, ওকে। তাহলে এই পাশে হচ্ছে 2,50,000 টাকা। এই 50,000 টাকা থেকে যদি আমরা 1,55,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার অ্যান্সার খুব সহজেই চলে আসতেছে 95,000 টাকা। তার মানে আমরা বলতে যাচ্ছি প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন যদি বেশি হয় তাহলে কিন্তু ক্ষতি হবে, ওকে। কিসের থেকে বেশি হবে? যদি প্রারম্ভিক মূলধন আর হচ্ছে অতিরিক্ত মূলধন, সমাপনী মূলধন আর উত্তোলন থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু ক্ষতি হবে। আবার যদি প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন সমাপনী মূলধন এবং উত্তোলন থেকে কম হয় তাহলে কিন্তু নেট লাভ হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা বের করলাম যে আমাদের ক্ষতি হয়ে গেল 95,000 টাকা। তাহলে আমরা কিন্তু এখানে খুব সহজেই বলে দিতে পারছি যে আমার অ্যান্সার হচ্ছে 95,000 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে আমাদের উত্তর হবে ডি। তাহলে এই ধরনের প্রবলেম বা এই ধরনের একতরফা থেকে যখনই আমাদের কাছে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন্স চলে আসবে তখন কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। তাহলে একতরফা থেকে প্রথমেই আমরা কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র শিখে নিলাম। একতরফাকে বলা হচ্ছে একটি অসম্পূর্ণ পদ্ধতি এবং ছোট এবং একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে একতরফা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা হয়। একতরফা দাখিলার মধ্যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় না, যার কারণে হিসাবকাল শেষে রেওয়া মিল প্রস্তুতের মাধ্যমে গাণিতিক শুদ্ধতাও যাচাই করা যায় না।
তাহলে তারপরে আমরা শিখলাম যে একতরফা থেকে আমরা কি ধরনের গাণিতিক প্রবলেম বা নাম্বার বা নিউমেরিক ইস্যুস নিয়ে কথা বলতে পারি। সেটা হচ্ছে আমাদের এখানে একতরফা দাখিলায় লাভ ক্ষতি হিসাব আমরা করেছি। লাভ ক্ষতি হিসাবে প্রারম্ভিক মূলধন আছে, অতিরিক্ত মূলধন আছে, সমাপনী মূলধন আছে, উত্তোলন আছে, নিট ক্ষতি আছে। এবং যদি প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন সমাপনী মূলধন আর উত্তোলন থেকে কম হয় তাহলে কিন্তু এখানে নিট লাভও চলে আসে। ওকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো জিনিস বের করতে পারি। সেটা হচ্ছে এক, প্রারম্ভিক মূলধন বের করে ফেলতে পারি, সমাপনী মূলধন বের করে ফেলতে পারি, অতিরিক্ত মূলধন বের করে ফেলতে পারি, উত্তোলনের পরিমাণও বের করে ফেলতে পারি এবং নেট লাভ বা নেট ক্ষতিও বের করে ফেলতে পারি। তো এই ছিল একতরফার গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা। আমরা এখন চলে যাচ্ছি বেতন ও মজুরি নিয়ে আলোচনা করব। আমরা বেতন ও মজুরি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই জেনে নিব যে অ্যাকচুয়ালি বেতন আর মজুরির মধ্যে পার্থক্য কী। আমাদের প্রতিষ্ঠানের কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে কিন্তু আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে দুই ধরনের এমপ্লয়ি আমরা দেখে থাকি। এক ধরনের এমপ্লয়িকে আমরা বলে থাকি কর্মচারী, আরেক ধরনের এমপ্লয়িদের আমরা বলে থাকি কর্মকর্তা। ওকে, কর্মকর্তা। তাহলে এই কর্মচারী মানে হচ্ছে একটু ছোট পদ। ওকে, ছোট পদ, তুলনামূলকভাবে ছোট পদ, এখানে আমি লিখতে পারছি না, ছোট পদ। তাই তাদের যে টাকাটা দেওয়া হয় সেটাকে আমরা বলতে পারি মজুরি। ওকে, আবার কর্মকর্তা তুলনামূলকভাবে একটু বড় পদ, এজন্য তাদের যে টাকাটা আমরা দেই তাদের টাকাটাকে কিন্তু আমরা বলে থাকি বেতন। ওকে, আবার এরকমও হয়ে থাকে আমরা যখন দিন মজুর হিসেবে কাজ করাই, যেমন ইটের ভাটায় বা হচ্ছে যে খেতে খামারে যখন যারা কাজ করে তাদেরও কিন্তু দিন মজুর বলা হয়। তারা যেই টাকাটা পায় তাদের কিন্তু ছোট কাজ করে, এর জন্যই ওদের কিন্তু বলা হয়ে থাকে যে তারা মজুরি পাচ্ছে, মানে দৈনিক মজুরি হোক সাপ্তাহিক মজুরি হোক সেই মজুরিটা পাচ্ছে তারা। এবং যারা কোনো প্রতিষ্ঠানের ভালো অবস্থানে থাকে তাদেরকে কর্মকর্তা বলার কারণে তাদের যে রেমুনারেশনটা দেওয়া হচ্ছে সেটাকে কিন্তু বলা হচ্ছে বেতন। তাহলে এই হচ্ছে বেতন আর মজুরির ডেফিনেশন। তো আমরা পুরোটা টাইম বেতন নিয়েই কথা বলি বা মজুরি নিয়েই কথা বলি। প্রথমে আমাদের যে জিনিসটা বের করা হয় সেটা হচ্ছে মোট বেতন, বা এটাকে কিন্তু আরও অন্যভাবে বলা যায় যে মোট উপার্জন। ওকে, মোট উপার্জন। যখন আমরা মোট উপার্জন বের করি তখন আমরা দেখি একজন এমপ্লয়ির বা একজন কর্মকর্তা প্রথমে পাচ্ছে মূল বেতন, মূল বেতনের সাথে মহার্ঘ ভাতা পাচ্ছে। এই মহার্ঘ ভাতাটা হচ্ছে জীবনযাত্রার খরচ বেড়ে যায়। একটা সময় চালের কেজি ছিল 20 টাকা, সেটা 30 টাকা হয়েছে, 40 টাকা হয়েছে, 50 টাকা হয়েছে, এবং ডে বাই ডে হয়তো একটা সার্টেন টাইম পরে যে সেই চালের কেজি 100 টাকাও হয়ে যেতে পারে। সো জীবনযাত্রার মান উন্নয়নের ফলে বা জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে যারা কর্মকর্তা আছে তারা তাদের এমপ্লয়ারদের কাছ থেকে এক ধরনের ভাতা পেয়ে থাকে, যেটা কিনা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে। তাহলে এই ধরনের ভাতাকে বলা হয় মহার্ঘ ভাতা। তার মানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে একজন কর্মকর্তা যে ধরনের ভাতা পেয়ে থাকে সেটাকে বলা হচ্ছে মহার্ঘ ভাতা। তাহলে আমরা বলি জীবনযাত্রার মান উন্নয়ন ভাতা। ওকে, মান উন্নয়ন ভাতা। ওকে, তাহলে জীবনযাত্রার মান উন্নয়ন ভাতাকে আমরা বলছি মহার্ঘ ভাতা। তারপরে চিকিৎসা ভাতা থাকে, যাতায়াত ভাতা থাকে, ওভারটাইম থাকে, তারপরে হচ্ছে বাসস্থান ভাতা থাকে।
সাধারণত এই ওভারটাইম হচ্ছে স্বাভাবিক কার্যঘণ্টার বাইরে যতটুকু পরিমাণ সময় কাজ করা হয় সেটাকে ওভারটাইম বলে। ওভারটাইমের মজুরি মূল মজুরি থেকে বেশি। ওকে, মূল মজুরি থেকে বেশি, মূল মজুরি থেকে, এটাকে গ্রেটার দেন মূল মজুরি। ওকে, আমি আমার ইয়েটা চেঞ্জ করে দিচ্ছি, মূল মজুরি। তাহলে ওভারটাইম করব মূল মজুরি থেকে বেশি কিছু টাকা পাওয়ার জন্য। ওকে, তাহলে এইখানে আমরা যে জিনিসগুলো দিচ্ছি এটা হচ্ছে মূল বেতন, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ওভারটাইম, বাসস্থান ভাতা, এই সবগুলো যোগ করে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটাকে কিন্তু বলা হচ্ছে মোট উপার্জন। ওকে, তাহলে এই মোট উপার্জন আমরা পেলাম। তারপরে কর্মচারী তার এই মোট উপার্জন থেকে কিছু টাকা তার প্রভিডেন্ট ফান্ডের জন্য রাখতেছে বা কেটে নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান থেকেই কিন্তু প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে রাখা হয়। তারপরে যৌথ বীমা তহবিলে জমার জন্য কেটে রাখা হয়, কল্যাণ তহবিলে জমার জন্য কেটে রাখা হয়। এই যে সকল জিনিসগুলা কর্মচারীর ফান্ড থেকে বা মোট উপার্জন থেকে কেটে রাখা হচ্ছে, এই সবগুলোকে একসাথে বলা হচ্ছে মোট কর্তন। এই জিনিসগুলো কিন্তু কেটে রাখা হচ্ছে কর্মচারীকে তার চাকরি জীবন শেষে একটা সুবিধা প্রদান করার জন্য। তাহলে এটা মাসিকভাবে তার বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে যাতে করে তার চাকরি জীবন শেষ হওয়ার পরে সে এই টাকাগুলোর সুবিধা পেয়ে থাকে। তাহলে আমার মোট উপার্জন বের করলাম, মোট কর্তন বের করলাম। আমরা যদি মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে দিই বা মোট উপার্জন থেকে বা মোট কর্তন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে যে নিট বেতন বা নিট মজুরি। তাহলে এইখান থেকে আমরা কতগুলো জিনিস শিখলাম, সেটা হচ্ছে মোট উপার্জন থেকে যদি মোট কর্তন বাদ দিই তাহলে কিন্তু আমার বের হয়ে যাচ্ছে নিট বেতন। ফর এক্সাম্পল আমি ধরে নিই যে আমার মোট উপার্জনের মধ্যে কিছু জিনিস আছে। মোট উপার্জন ধরে নিলাম মূল বেতন হচ্ছে আমার 40,000 টাকা। ওকে, তার সাথে হচ্ছে যে মহার্ঘ ভাতা হচ্ছে 10,000 টাকা। তারপরে ধরে নিলাম চিকিৎসা ভাতা হচ্ছে 10,000 টাকা। তারপরে ধরে নিলাম যাতায়াত ভাতা হচ্ছে 5,000 টাকা। ওভারটাইম হচ্ছে 5,000 টাকা। তারপরে বাসস্থান ভাতা হচ্ছে 10,000 টাকা। এবার যদি আমি আমার মোট উপার্জন ক্যালকুলেট করি 40, 10, 50, 60, 70 এবং 80,000 টাকা, তাহলে আমার মোট উপার্জন হচ্ছে 80,000 টাকা। এখন যদি আমি বলি আমার মোট কর্তন হচ্ছে ফর এক্সাম্পল আমার প্রভিডেন্ট ফান্ডে জমা হচ্ছে 20,000, তারপরে হচ্ছে আমার যৌথ বীমা তহবিলে হচ্ছে 10,000 এবং আমার কল্যাণ তহবিলে জমা হচ্ছে 10,000। ওকে, তাহলে আমার টোটাল হচ্ছে কর্তন 40,000 টাকা। এখন আমাকে যদি বলা হয় নিট মজুরি কত, এখানে কিন্তু আমরা নিট মজুরি খুব সহজেই বের করে ফেলতে পারি। আমার মোট উপার্জন হচ্ছে 80,000 টাকা, এটা থেকে আমরা আমার মোট কর্তন 40,000 টাকা বাদ দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু আমার নিট বেতন চলে আসতেছে 40,000 টাকা। তাহলে আমার নিট মজুরি হচ্ছে 40,000 টাকা। তাহলে এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। আমরা একটা প্রবলেম দেখার চেষ্টা করব এই জায়গাটাতে, যাতে করে আমরা খুব সহজেই বুঝতে পারি আমরা এতক্ষণ কি শিখলাম। ওকে, তাহলে এই প্রবলেমটা কিন্তু আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারি এতক্ষণ আমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে। এইখানটাতে বলা হয়েছে যে নিট বেতন কত, তাহলে আমরা প্রথমে বের করব মোট উপার্জন কত। মোট উপার্জন বের করব। দেখেন এখানে মোট উপার্জনের মধ্যে দেওয়া আছে যে মাসিক মূল বেতন হচ্ছে 30,000 টাকা, তাহলে আমরা এখানে লিখছি 30,000 টাকা। তারপরে বলে দেওয়া আছে যে চিকিৎসা ভাতা হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা।
তারপরে আমরা যাতায়াত ভাতা লিখছি 5,000 টাকা। তাহলে টোটাল আমার মোট উপার্জন হচ্ছে 45,000 টাকা। এবার আমরা ক্যালকুলেট করব মোট কর্তন কত এসেছে। মোট কর্তন আমার এখানে দেওয়া আছে যে যৌথ বীমা তহবিলে জমা আছে 8,000 টাকা এবং কল্যাণ তহবিলে জমা আছে 1,000 টাকা। তাহলে আমার মোট কর্তন হচ্ছে 9,000 টাকা। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার মোট কর্তন আছে 9,000 এবং মোট উপার্জন হচ্ছে 45,000। তাহলে আমার কি করব, আমি মোট উপার্জন থেকে মোট কর্তন মানে এই 45,000 টাকা থেকে 9,000 টাকা বাদ দিব। তাহলেই কিন্তু আমার চলে আসবে নিট বেতন। ওকে, তাহলে আমার নিট বেতন এখানে আসতেছে 36,000 টাকা। তাহলে আমরা খুব সহজেই এখানে আমরা বলতে পারি আমার এখানে অ্যান্সার হচ্ছে 36,000 টাকা নিট বেতন। তাহলে আমার অ্যান্সার হবে এ। এখানে যদি আমাকে বলতো যে মোট উপার্জনের পরিমাণ কত, তখন কিন্তু আমরা মোট উপার্জনের পরিমাণ যদি আমার কাছে জানতে চাইতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম আমার মোট উপার্জন হচ্ছে 45,000। যদি আমার কাছে জানতে চাইতো মোট কর্তনের পরিমাণ, তখন কিন্তু আমরা বলতে পারতাম যে আমার মোট কর্তনের পরিমাণ হচ্ছে 9,000 টাকা। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। আমরা এবার আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, যেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, সেই ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করব। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী যখন ইন্টারমিডিয়েটে শিখে এসেছি, আমাদের একটা ব্যাংক সমন্বয় বিবরণী ছিল হচ্ছে এরকম যে যেটা কিনা একক জের বিশিষ্ট ব্যাংক সমন্বয় বিবরণী। একক জের বিশিষ্ট ব্যাংক সমন্বয় বিবরণী। এই একক জের বিশিষ্ট ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা ব্যাংক যা করত সেটাকেই কিন্তু ফলো করতাম। ওকে, তার মানে ব্যাংক যদি ভুল করেও টাকা বাড়াইতো, তখন কিন্তু আমরা ব্যাংকে ফলো করে আমার নগদান বইতে বা ক্যাশ বইতে টাকা বাড়াতাম। আবার ব্যাংক যখন ভুল করেও টাকা কমাইতো, তখন আমরা কিন্তু ক্যাশ বইতে ব্যাংককে ফলো করে আমাদের টাকা কমাইতাম। ব্যাংক কমালে আমি কমাতাম, ব্যাংক বাড়ালে আমি বাড়াতাম। তার মানে তখন একটা জেরেই সমন্বয় দেওয়া হইতো, যেটা কিনা ক্যাশ বই বা নগদান বইয়ের জেরে। ওকে, তাহলে নগদান বইয়ের জেরে আমরা সমন্বয় করতাম, এর জন্য এটাকে বলা হইতো একটা জেরেই সমন্বয় করা হচ্ছে, মানে নগদান বইয়ের জেরে। এখন আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যে জিনিসটা শিখব সেটা হচ্ছে উভয় জের বিশিষ্ট ব্যাংক সমন্বয় বিবরণী। ওকে, তাহলে আমরা উভয় জের বিশিষ্ট ব্যাংক সমন্বয় বিবরণীতে যে জিনিসটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা ব্যাংকের যে জের আছে, যেটা কিনা আমরা বলতেছি পাস বই, সো এই পাস বইটাতেও আমরা সমন্বয় করব। মানে যদি পাস বইয়ে ভুল হয় তাহলে আমরা সমন্বয় করব এইখানটাতে, এবং যদি আমাদের ক্যাশ বই বা নগদান বইয়ে ভুল করি আমরা, তাহলে কিন্তু আমরা নগদান বইয়েই সমন্বয় করতে বাধ্য থাকব। তাহলে আমরা এখন যে জিনিসটা শিখব বা যে ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে কথা বলবো সেটাকে বলা হচ্ছে উভয় জের বিশিষ্ট ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা কিন্তু শেখার চেষ্টা করব যে কিভাবে আমরা উভয় জের মানে দুইটা জেরেই সংশোধন করতে পারি। আমরা ব্যাংকের পাস বইয়ের জেরটাকেও সমন্বয় করব, এবং আমরা কিন্তু আমাদের ক্যাশ বই বা নগদান বই যেটা আছে সেইখানে যদি কোনো সমন্বয় করার দরকার থাকে তাহলে কিন্তু আমরা সেটাতেও সমন্বয় করার চেষ্টা করব। তাহলে আমরা এইখানটাতে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি যে ব্যাংক সমন্বয় বিবরণীতে কি কি থিওরি কভার করে থাকে, সেটা হচ্ছে এখানে পক্ষ কয়টা বা পার্টি কয়টা। আমরা বলবো এখানে পক্ষ বা পার্টি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাংক, আরেকটা হচ্ছে আমরা গ্রাহক বা আমানতকারী।
তাহলে যেহেতু পক্ষ দুইটা, এখানে হিসাবের বইও কিন্তু ভাইয়া রাখা হয় দুইটা। একটা হচ্ছে ব্যাংক যে বইতে হিসাব রাখে সেটাকে বলা হচ্ছে পাস বই, এবং আমানতকারী যে বইতে হিসাব রাখে সেটাকে বলা হচ্ছে নগদান বই। তাহলে হিসাবের বই এখানে দুইটা। তাহলে উভয় জের বিশিষ্ট ব্যাংক সমন্বয় বিবরণীতে কয়টা বইয়ে সমন্বয় করা হয়? আমরা বলবো দুইটা বইয়ে সমন্বয় করা হয়। ব্যাংক যে বইটা রাখে সেই বইটাতে আমরা মিলানোর জন্য কিছু জিনিসপত্র যোগ এবং বিয়োগ করি বা সমন্বয় করি, পাস বইতেও সমন্বয় করি, এবং আমার নগদান বইতেও কিছু জিনিসপত্র ব্যাংক করেছে কিন্তু আমি এখনো করিনি, সেই জিনিসগুলো কিন্তু আমি প্লাস মাইনাস করে যোগ বিয়োগ করে থাকি। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর থিওরিটিক্যাল পার্সপেক্টিভগুলো আমরা এখানে আলোচনা করলাম। আমরা যদি আরও কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে যে ব্যাংক সমন্বয় বিবরণী একটা খসড়া বিবরণী, মানে হিসাব বিজ্ঞানের বা হিসাব চক্রের কোনো আবশ্যিক ধাপ ব্যাংক সমন্বয় বিবরণী না। তাহলে এটা একটা খসড়া বিবরণী, মানে নিজেদের জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সে ধরনের বিবরণীকে আমরা খসড়া বিবরণী বলে থাকি। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে একটি খসড়া বিবরণী, যা কিনা আমরা হিসাব বিজ্ঞানের পূর্ণপ্রকাশ নীতি অনুযায়ী প্রস্তুত করে থাকি। তার মানে পূর্ণপ্রকাশ নীতি বলতেছে যে সকল কিছু দেখাইতে হবে, বা হিসাব বিজ্ঞানের বা কোনো একটা কোম্পানির অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, অভ্যন্তরীণ যে ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনগুলো দেখাতে হবে পূর্ণপ্রকাশ নীতি অনুযায়ী। সেই নীতি অনুযায়ী আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি। আমরা এবারের স্লাইডে ব্যাংক সমন্বয় বিবরণীর কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? সো আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর কনসেপ্টটাকে যদি আরেকটু ক্লিয়ার করতে চাই, আমরা বলি, ধরে নেই এই ব্যক্তির নাম হচ্ছে বল্টু সাহেব। তাহলে বল্টু সাহেব হচ্ছে কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো যে তার ক্যাশ বইয়ের ব্যালেন্স, ক্যাশ বই বলতে আমরা বুঝবো কিন্তু নগদান বই, ওকে? ক্যাশ বইয়ে ব্যাংকের ব্যালেন্স, আমরা জানি যে 2 ঘোড়া বা 3 ঘোড়া নগদান বইয়ে কিন্তু একটা কলাম থাকে নগদ, একটা থাকে হচ্ছে ব্যাংকের, আর একটা থাকে বার্টার। সো ক্যাশ বইয়ের ব্যাংকের কলামে মিস্টার বল্টু সাহেব, এর নাম হচ্ছে বল্টু সাহেব দেখলো তার ক্যাশ বইয়ের ব্যাংকের কলামে ব্যাংক জের আছে হচ্ছে 20,000 টাকা, ওকে? তো সে তার ব্যাংকের ম্যানেজার মিস্টার মফিজ সাহেবকে কল দিল, ওকে? তাহলে এই লোক হচ্ছে ব্যাংক ম্যানেজার, ওকে? তাহলে ব্যাংক ম্যানেজার সাহেব কি বলছে? ব্যাংক ম্যানেজার সাহেব বলছে বল্টু সাহেবের ব্যাংক জের আছে 40,000 টাকা, ওকে? তাহলে এখানে কিন্তু বল্টু সাহেবের খুশি হয়ে যাওয়ার কথা যে তার ক্যাশ বইতে বা তার নগদান বইতে বলতেছে তার ব্যাংকে টাকা আছে 20,000, এবং তার ব্যাংক ম্যানেজার বলছে তার ব্যাংকে জের আছে 40,000 টাকা। তাহলে বল্টু সাহেবের অনেক খুশি হয়ে যাওয়ার কথা যে তার ক্যাশ বই তাকে বলছে যে তার কাছে ব্যাংকে জমা আছে 20,000 টাকা, কিন্তু তার ব্যাংক ম্যানেজারকে যখন সে ফোন দিচ্ছে তখন কিন্তু তার ব্যাংক ম্যানেজার বলছে যে তার ব্যাংকে জমা আছে 40,000 টাকা। তখন সে ব্যাংকে চলে গেল, ব্যাংকে যেয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে সে একটা ব্যাংক স্টেটমেন্ট চাইল, ব্যাংক স্টেটমেন্ট, ওকে? তাহলে ব্যাংক স্টেটমেন্ট চেয়ে সে বাসায় চলে আসলো। বাসায় চলে আসার পরে সে এইরকম একটা সাদা কাগজে তার নগদান বইয়ের সাথে ব্যাংকের বইয়ের জের মিলানোর চেষ্টা করলো। এই যে সে ব্যাংক স্টেটমেন্ট দেখে দেখে নিজে একটা খসড়া পেজে বা একটা সাদা খাতায় ব্যাংকের জেরের সাথে তার নগদান বইয়ের জেরের মিলানোর চেষ্টা করছে। এই মিলানোর চেষ্টা করা, যে খসড়া খাতা বা সাদা খাতায় মিলানোর চেষ্টা করছে, এটাকেই কিন্তু বলা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, ওকে? সমন্বয় বিবরণী।
ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমরা বলতে পারি যে বল্টু সাহেবের ক্যাশ বা নগদান বইয়ে ব্যাংকের জের ছিল 20,000 টাকা এবং তার ব্যাংকের জের আছে ম্যানেজার সাহেবের মোতাবেক তার ব্যাংকে জের আছে হচ্ছে 40,000 টাকা। তাহলে এই দুইটা জেরকে মিলানোর জন্য যে সাদা কাগজে সে মিলাইতে বসছে সেই মিলানোর বিবরণীর নামকেই আমরা বলবো ব্যাংক সমন্বয় বিবরণী। ওকে, তাহলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী একটু করে ফেলার চেষ্টা করব। তাহলে এইখানে আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা যদি একটা ব্যাংক সমন্বয় বিবরণী করার ট্রাই করি তাহলে এই রকম একটা ছক আঁকতেছি আমরা। যদি আমার হাতের লেখা খুব বেশি একটা সোজা হবে বলে মনে হচ্ছে না, বাট লেটস সি। ওকে, আমরা হচ্ছে এই ধরনের একটা ছক এঁকে ফেললাম। ওকে ওকে ওকে, তারপরে আমরা এইখানটাতে হচ্ছে এইখানটাতে আমরা একটা টাকার ঘর বানানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী। ওকে, ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে এখানে আমরা একটা এইটা হচ্ছে আমাদের টাকার ঘর। এখানে আমরা লিখে দিচ্ছি টাকা, এখানে হচ্ছে বিবরণ। ওকে ফাইন। তাহলে আমরা বলছিলাম যে বল্টু সাহেবের ব্যাংকে জমা বা পাস বই অনুযায়ী জমা, পাস বই অনুযায়ী জমা, পাস বই মোতাবেক জমা আছে হচ্ছে মানে ব্যাংক ম্যানেজার তাকে বলছে তার অ্যাকাউন্টে জমা আছে 40,000 টাকা, কিন্তু তার নগদান বই অনুযায়ী জমা আছে, নগদান বই মোতাবেক জমা হচ্ছে 20,000 টাকা। তাহলে আমরা দুইটা জেরই এখানে লিখলাম। যেহেতু এটা উভয় জের বিশিষ্ট ব্যাংক সমন্বয় বিবরণী, এই জন্য আমরা দুইটা জেরই কিন্তু এখানে লিখলাম। এবার আমরা যদি সমন্বয় করি, কিছু জিনিসপত্র যোগ এবং কিছু জিনিসপত্র বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা ব্যাংক সমন্বয় করে ফেলছি বা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে ফেলছি। আমরা কিন্তু বলেছিলাম যে ব্যাংকের কাছ থেকে আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসেছিলাম, ব্যাংক স্টেটমেন্ট। তাহলে বল্টু সাহেব একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসেছিল। তাহলে এই ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী বল্টু সাহেব এখন এই খাতায় মিলানোর চেষ্টা করলো। বল্টু সাহেব দেখলো তার ব্যাংক স্টেটমেন্ট বলছে তার একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে। ওকে, সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। তারপরে অথবা আচ্ছা ওকে ফাইন, আমরা লিখছি যে সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। এটা বল্টু সাহেব কিভাবে জানলো? ব্যাংক স্টেটমেন্ট থেকে জানলো যে সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। তাহলে এটা নগদান বইয়ের সাথে যোগ করে দিবে। এই যে সরাসরি ব্যাংকে জমা দিয়েছে এটা যোগ করছে, এটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ক্রেডিট মেমো। ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে যখনই আমরা দেখছি যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট বেড়ে যাচ্ছে বা ব্যাংকে টাকা বেড়ে যাচ্ছে, তাহলে ব্যাংক কি করে? ব্যাংকে যদি গ্রাহকের টাকা বেড়ে যায়, ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্টকে ক্রেডিট করে দেয়। সো যেই জিনিসগুলো বা যে লেনদেনগুলো দ্বারা ব্যাংকে গ্রাহক বা আমানতকারীর টাকা বেড়ে যাবে, সেই লেনদেনগুলোকে বা সেই অ্যামাউন্টগুলোকে ক্রেডিট মেমোরেন্ডাম বা সংক্ষেপে ক্রেডিট মেমো বলা হয়। তাহলে বল্টু সাহেব জানলো যে ব্যাংক স্টেটমেন্ট থেকে যে তার একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়ে দিয়েছে হচ্ছে, ফর এক্সাম্পল আমরা ধরি এখানে 20,000 টাকা জমা দিয়ে দিয়েছে। ওকে, তাহলে যেহেতু জমা দিয়ে দিয়েছে, বল্টু সাহেবের বা আমানতকারীর টাকা বেড়ে গিয়েছে, তাহলে ব্যাংক সেটাকে ক্রেডিট করলো, এজন্য এইটার নাম দেওয়া হলো ক্রেডিট মেমোরেন্ডাম। এজন্য এটা আমরা যোগ করে দিলাম। ব্যাংকে টাকা বেড়ে গিয়েছে, আমরা নগদান বইয়ের সাথে যোগ করিনি, এখন সমন্বয় করার জন্য সেটাকে আমরা যোগ করে দিচ্ছি।
তারপরে বল্টু সাহেব আমরা কিন্তু এখান থেকে জেনেও নিতে পারি যে এখানে ক্রেডিট মেমো বলতে কি বোঝায়। এখানে কিন্তু ক্রেডিট মেমো বলতে বোঝায় যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের বা নোটের মূল্য আদায়, যার ফলে আমানতকারীর অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে। টাকা বেড়ে গেলে ব্যাংক তার আমানতকারীর হিসাবকে ক্রেডিট করে দেয়, এর জন্য এটাকে ক্রেডিট মেমো বলা হচ্ছে। বা অর্জিত সুদ, ব্যাংক যদি কোনো সুদ আদায় করে তাহলে কিন্তু তার অ্যাকাউন্টের টাকা বেড়ে যাচ্ছে। যেহেতু অ্যাকাউন্টের টাকা বেড়ে যাচ্ছে সেহেতু কিন্তু অর্জিত সুদটা ব্যাংকের কাছে ক্রেডিট হয়ে যাচ্ছে, এজন্য এটাকে আমরা ক্রেডিট মেমো বলতে পারি। আমরা আগের স্লাইডে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমরা ব্যাংক স্টেটমেন্ট থেকে জানলাম যে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়ে দিয়েছে বা ক্রেডিট মেমো হয়ে গিয়েছে, বা ব্যাংকে টাকা বেড়ে গিয়েছে, নগদান বইয়ের সাথে বাড়ানো হয়নি, সেটা বাড়ায় দিতে হবে। তারপরে ব্যাংক স্টেটমেন্ট থেকে বল্টু সাহেব জানলো ব্যাংক সার্ভিস চার্জ হয়েছে, ব্যাংক সার্ভিস চার্জ হয়েছে, ব্যাংক সার্ভিস চার্জ করেছে ফর এক্সাম্পল 10,000 টাকা। তাহলে ব্যাংকে যদি কোনো কারণে অ্যাকাউন্টে টাকা কমে যায়, মানে গ্রাহক বা আমানতকারীর টাকা যদি ব্যাংক থেকে কমে যায়, তাহলে সেটাকে ব্যাংক বলতেছে ডেবিট মেমো। ওকে, ডেবিট মেমো। আমানতকারীর টাকা যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমে যায় তাহলে আমানতকারীর টাকা কমে যাওয়ার কারণে ব্যাংকের দায় কমে যায়, দায় কমে গেলে ডেবিট হয়, এর জন্য ব্যাংক সেটাকে বলতেছে ডেবিট মেমোরেন্ডাম। তাহলে এরকম ডেবিট মেমোরেন্ডাম আরও কিছু আছে, আমরা এখানে দেখে নিতে পারি। যে এখানে বলা হয়েছে প্রত্যাখ্যাত চেক বা অপর্যাপ্ত তহবিল চেক। ব্যাংকে আমি একটা চেক জমা দিলাম কিন্তু ওই চেকের অ্যাকাউন্টে টাকাই ছিল না, আমি আমার নগদান বইতে বাড়িয়ে ফেলেছিলাম, এখন সমন্বয় করার জন্য সেটা কমায় দিতে হবে। তারপর ব্যাংক সার্ভিস চার্জ, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যায়, এর জন্য সেটাকে আমরা নগদান বই থেকে বিয়োগ করে দিই। তারপর ব্যাংক দ্বারা প্রাপ্য বিল বা নোটের টাকা প্রদান। ওকে, তাহলে ব্যাংক দ্বারা যদি আমরা টাকা প্রদান করে থাকি তাহলে কিন্তু তাহলে ব্যাংকে টাকা কমে গেল আমানতকারীর, এর জন্য সেটা নগদান বই থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা সমন্বয় করার জন্য বা আমরা যেহেতু মিলাইতে বসছি, এখানে আমরা কি করলাম, ব্যাংক সার্ভিস চার্জ মানে ব্যাংক থেকে টাকা কমে যায়, এই জন্য আমরা নগদান বইতে ব্যাংকের ঘরে টাকা মাইনাস করে দিচ্ছি। তাহলে এখন এইবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই 10,000 টাকা হচ্ছে আমরা মাইনাস করেছি 40,000 থেকে, তাহলে হচ্ছে আমাদের সমন্বয় করার পরে জের আসতেছে 30,000 টাকা। এবার আমরা পাস বইয়ের সাথে কিছু জিনিসপত্র যোগ করব, বিয়োগ করব, তাহলেই কিন্তু আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী হয়ে যাবে। প্রথম যে আইটেমটা আমরা যোগ করছি সেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি ট্রানজিটে জমা। ট্রানজিটে জমা। ওকে, ট্রানজিটে জমা, যেটাকে আমরা ইংলিশে বলি ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট যদি আমরা করে থাকি তাহলে কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি একটা চেক ব্যাংকে জমা দিলাম বৃহস্পতিবার বিকেলবেলা। আমরা জানি যে অন্য কোনো ব্যাংকের চেক যদি আরেকটা ব্যাংকে জমা দিই তাহলে কিন্তু আমরা সেই চেকটা ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘরের মাধ্যমে প্রসেস হয়ে এসে আমার ব্যাংকে জমা হবে। তার মানে আমি যদি আমার ব্যাংকে অন্য আরেকটা ব্যাংকের চেক জমা দিই সেটা নিকাশ ঘরের মাধ্যমে এসে আমার ব্যাংকে জমা হবে। তাহলে ধরেন আমি সেটা বৃহস্পতিবার বিকেলবেলা জমা দিয়েছি, তাহলে বৃহস্পতিবার বিকেলে জমা দেওয়ার সাথে সাথে কিন্তু জমা হয়ে গেল না, সেটা শুক্রবারেও জমা হইল না, শনিবারেও জমা হইল না, কারণ শুক্র শনিবার হচ্ছে ব্যাংক হলিডে। তারপরে যে সেটা রবিবারে জমা হইল, তাহলে এই যে 2 দিন শুক্রবার এবং শনিবার আমার চেকটা বা ভ্যালিড চেকটা কিন্তু ট্রানজিটে ছিল বা একটা পরিবহনাধীন অবস্থায় ছিল। তাহলে এই ধরনের চেকের টাকা ব্যাংকে যোগ হয় নাই, কিন্তু আমি যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী মিলানোর জন্য বসছি সেহেতু আমি ব্যাংক সমন্বয় বিবরণী যখন প্রস্তুত করব তখন ট্রানজিটে জমা বা ডিপোজিট ইন ট্রানজিটটাকে যোগ করে দিব। ধরেন এই ডিপোজিট ইন ট্রানজিট ছিল 10,000 টাকার একটা চেক, 10,000 টাকার চেক আমি বৃহস্পতিবার বিকেলে জমা দিছি, কিন্তু সেটা আমি জানি যে জমা হতে হতে রবিবার হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী মিলানোর জন্য বসছি তাহলে এইটাকে আমি সমন্বয় করার খাতিরে বা সমন্বয় করার স্বার্থে সেটাকে আমি যোগ করে দিচ্ছি, তাহলে ট্রানজিটে জমা যোগ হয়ে যাচ্ছে।
তারপরে যেই জিনিসটা আমরা করছি সেটা হচ্ছে বিয়োগ করে দিচ্ছি একটা আইটেম যেটাকে বলা হচ্ছে বকেয়া চেক। বকেয়া চেক, ওকে। তাহলে বকেয়া চেক যদি আমরা করি, বকেয়া চেক কনসেপ্টটা কি? ওকে, বকেয়া চেক মানে হচ্ছে আমি আমার কোনো একজন পাওনাদারকে আমার অ্যাকাউন্টের একটা চেক দিয়েছি, এখন সেই চেকটা সে আজকে তুললো না, আমার ব্যাংক থেকে টাকা তুললো না, কালকেও তুললো না, পরশু দিনও তুললো না। আমরা জানি চেকের মেয়াদ হচ্ছে 6 মাস বা 180 দিন। তাহলে আমি একটা চেক দিয়েছি কাউকে যে তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিও, কিন্তু সে আজকে কালকে পরশু কখনোই টাকাটা তুললো না 6 মাসের মধ্যে। যেহেতু সে 6 মাসের মধ্যে টাকাটা তুললো না, সেহেতু সে 6 মাসের মধ্যে কোনো একটা সময় টাকাটা তুলে নিবে, আজকে কালকে পরশু তুললো না। তাহলে এই ধরনের চেককে বলা হয় বকেয়া চেক। এখন সে আজকে তুলে নেয়, কিন্তু আমি যেহেতু ব্যাংক সমন্বয় বা মিলানোর জন্য বসছি, আমি ধরে নিচ্ছি 6 মাসের মধ্যে কোনো না কোনো একদিন সে টাকাটা তুলে নিয়ে যাবে। যেহেতু সে টাকাটা তুলে নিয়ে যাবে, এর জন্য আমি মিলানোর জন্য এই বকেয়া চেকটাকে মাইনাস করে দিচ্ছি। তাহলে মাইনাস করে দিচ্ছি, ফর এক্সাম্পল ধরে নিলাম আমাদের বকেয়া চেক হচ্ছে 20,000 টাকা। এবার আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয় করার পরে, পাস বইয়ের সমন্বয় করার পরে এখানে জের আসতেছে 30,000 টাকা। তাহলে কিন্তু এখানে 30,000 টাকা, এখানেও 30,000 টাকা। তার মানে সমন্বয় করার পরে দুই পাশেই জের আসতেছে 30,000 টাকা। তার মানে এখন আমার পাস বইয়ের জের আর নগদান বইয়ের জের কিন্তু মিলে গেল। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এখানে একটা আমরা ডেমো ব্যাংক সমন্বয় বিবরণী দেখানোর চেষ্টা করেছি, যেখানটাতে বলা হয়েছে যে আমার ব্যাংকের বিবরণী অনুযায়ী জের হচ্ছে 40,000 এবং নগদান বইয়ের জের অনুযায়ী হচ্ছে 20,000। এখন এই দুইটাকে আমরা মিলানোর চেষ্টা করব। আমরা কিন্তু বলেছিলাম পরিবহনাধীন চেক বা ডিপোজিট ইন ট্রানজিট আমরা কিন্তু যোগ করে দিব কিসের সাথে? ব্যাংক বিবরণীর সাথে বা পাস বইয়ের সাথে। আর বকেয়া চেক কিন্তু আমরা বিয়োগ করে দিব ব্যাংক বিবরণী থেকে বা পাস বই থেকে। তারপরে আমরা ক্রেডিট মেমো নগদান বইয়ের সাথে যোগ করব, যা আমার ব্যাংক অ্যাকাউন্টকে বাড়ায় দিবে, সেগুলোকে আমরা ক্রেডিট মেমো বলতেছি। আবার আমরা ডেবিট মেমো সমূহ কিন্তু নগদান বইয়ের জের থেকে বিয়োগ করে দিব। তাহলেই কিন্তু আমার দুইটা পাশ সমন্বয় হয়ে যোগ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি, আমাদের যদি কোয়েশ্চেন করা হয় যে পরিবহনাধীন চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করা হয়, আমরা বলবো যোগ করা হয় কিসের সাথে? পাস বইয়ের সাথে। ওকে, যদি আমাদের প্রশ্ন করা হয় বকেয়া চেক সমূহ কি করা হয়, আমরা বলবো বাদ দেওয়া হয়। যদি প্রশ্ন করা হয় কিসের থেকে বাদ দেওয়া হয়, আমরা কিন্তু বলবো পাস বই থেকে বাদ দেওয়া হয়। আমাদের যদি প্রশ্ন করা হয় ক্রেডিট মেমো সমূহ কি করা হয়, তখন আমরা বলবো যোগ করা হয় কিসের সাথে? নগদান বইয়ের জেরের সাথে ব্যাংক সমন্বয় বিবরণীতে। যদি এরকম পার্টিকুলার কোয়েশ্চেন করা হয় যে অর্জিত সুদ আদায়, তাহলে এইটা কি করা হয়, আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারি যে এই অর্জিত সুদ আদায় করা আমরা যোগ করে দিব নগদান বইয়ের জেরের সাথে। তাহলে এই ধরনের ইস্যুগুলো কিন্তু খুব সহজ। যদি প্রশ্ন করা হয় ব্যাংক সার্ভিস চার্জ, আমরা কি করব, আমরা বলবো নগদান বই থেকে বাদ দিয়ে দিব ব্যাংক সমন্বয় বিবরণীতে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারি। আমরা যদি একটা কোয়েশ্চেন দেখার চেষ্টা করি, তাহলে এইখানে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে ক্রেতা কর্তৃক ব্যাংক হিসাবে সরাসরি জমা দাখিলা দিতে হবে কোথায়? তাহলে এই ক্রেতা কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এটা কিন্তু একটা ক্রেডিট মেমো, যে কিনা আমানতকারীর হিসাবকে বাড়ায় দিচ্ছে। এটা হচ্ছে একটা ক্রেডিট মেমো। তাহলে ক্রেডিট মেমো, যেহেতু এই ক্রেডিট মেমো হচ্ছে আমানতকারীর হিসাবকে বাড়ায় দিচ্ছে, এর জন্য এইটাকে আমরা কিন্তু যোগ করে দিব। ক্রেডিট মেমো সমূহ আমরা কি করি? যোগ করে দেই কিসের সাথে? নগদান বইয়ের জেরের সাথে। তাহলে আমরা বলবো নগদান বহির জেরের সাথে এটাকে আমরা যোগ করে দিব। এখানে কিন্তু অ্যান্সার হবে আমাদের বি। খুব সহজেই কিন্তু আমরা বলে দিতে পারছি। তারপরে আমাদের যদি কোশ্চেন করা হয় ব্যাংক সার্ভিস চার্জ কি করা হয়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারছি যে ব্যাংক সার্ভিস চার্জ হচ্ছে বাদ দেওয়া হয়, কোথা থেকে বাদ দেওয়া হয়? নগদান বইয়ের জেরের সাথে।
তাহলে জের থেকে, তাহলে নগদান বইয়ের জের থেকে কিন্তু বাদ দেওয়া হয় হচ্ছে এই ব্যাংক সার্ভিস চার্জ। তারপরে পরবর্তী কোয়েশ্চেন যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা কিন্তু এখানে দেখেছিলাম বা বলেছিলাম যে এখানে উভয় জের বিশিষ্ট ব্যাংক সমন্বয় বিবরণীতে যেই পক্ষ ভুল করবে সেই পক্ষই কিন্তু সেই ভুলের সংশোধনী প্রদান করে থাকবে। তাহলে এইখানটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেনে বলা হয়েছে কোনটি সঠিক। বলা হয়েছে ব্যাংক কর্তৃক লিখিত ও পরিশোধিত হয়েছে 488 টাকা, কিন্তু ভুল করছে কোম্পানি, নগদান বইতে লিখছি 484 টাকা। তাহলে দেখেন এখানে লিখেছি নগদান বইতে 484 টাকা লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু ব্যাংকে লেখা হয়েছে 448 টাকা। তার মানে 448 টাকাটাকে আমি নগদান বইতে বেশি লিখে ফেলেছি। তাহলে নগদান বই থেকে বাদ দিতে হবে, নগদান বই থেকে আমরা বাদ দিয়ে দিব। এখন নগদান বই থেকে বাদ দিয়ে দিব, তাহলে কত টাকা বাদ দিব? 48 আর 84 টাকার মধ্যে পার্থক্য হচ্ছে 36 টাকা। তাহলে আমরা বলবো নগদান বই থেকে বাদ দিতে হবে 36 টাকা। এখানে কিন্তু অ্যান্সার আছে নগদান বই থেকে বিয়োগ 36 টাকা। তাহলে এইভাবে আমরা আমাদের প্রবলেমগুলো খুব সহজেই কিন্তু সলভ করে ফেলতে পারি। আমরা আজকের ক্লাসে প্রথমেই শিখলাম একতরফা রিলেটেড থিওরিটিক্যাল প্রবলেম, তারপরে আমরা শিখলাম একতরফা থেকে কিভাবে আমরা সমাপনী মূলধন বের করতে পারি, উত্তোলন বের করতে পারি, প্রারম্ভিক মূলধন বের করতে পারি, অতিরিক্ত মূলধন বের করতে পারি এবং নেট লাভ বা নেট ক্ষতি বের করতে পারি। তারপরে আমরা শিখলাম হচ্ছে বেতন ও মজুরি থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। আশা করি আজকের ক্লাসটি করার পর ব্যাংক সমন্বয় বিবরণী, বেতন ও মজুরি এবং একতরফা থেকে যত প্রকার কোশ্চেন আসে আমরা খুব সহজেই সলভ করতে পারবো। আজকের ক্লাস এখানেই আমরা সমাপ্ত করছি। সকলের সুস্থতা কামনায়।